শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে বীজগাণিতিক রাশি। আমরা চেষ্টা করব এই অধ্যায়ের উপর বেসিক বিষয়গুলো আলোচনা করার জন্য। আজকে আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, যার বেসিক অংশ নিয়ে আমরা কথা বলবো। এখানে খেয়াল করো, যে বিষয়টা নিয়ে আলোচনা করেছে বীজগাণিতিক রাশি, শব্দটা হচ্ছে রাশি নিয়ে। আমরা যদি একটা চলককে লিখি, দেখো এক্স, সবাই এটার সাথে পরিচিত, এক্স। এই অবস্থায় সে একটা পথকে নির্দেশ করতেছে। এইটা আবার একটা রাশি হতে পারে। আমি যদি 2 লিখি, 2x, এই অবস্থায় সে একটাই পথ, দুইটা পথ কিন্তু নয়। পাওয়ার দিচ্ছি, তারপর সে একটাই পথ, অর্থাৎ চলকের পাওয়ার 2। এই পাওয়ারটাকে ক্রম বলা হয়, ঘাত বলা হয়, শক্তি বলা হয়, এনার্জি বলা হয়। অর্থাৎ এটা অনেকগুলো নাম হতে পারে। আমি যদি এইভাবে চিন্তা করি, এটাকে মাত্রা, ঘাত, শক্তি, পাওয়ার, সূচক, অনেক কিছু বোঝাচ্ছে। এক কথায় এইটার উপর ডিপেন্ড করে রাশিগুলোর নামকরণ করা হয়। আমরা সেদিকে যাচ্ছি। দেখো, আমি 3টা পদ লিখছি, 1 2 3। এই 3টা পদ মিলিয়েও একটা রাশি হয়। প্রথমে লিখছিলাম একটা দিয়ে একটা পদ বলছি এবং সেটাকে রাশি বলাচ্ছি। গুণ করলে পদের সাথে, দেখো এইখানেও একটা পদে বোঝাচ্ছে, তবে এখানে চলক 2টা হয়ে গেছে। এখানে ছিল 1 চলক, তাই এই রাশিটার নাম হবে এক চলক বিশিষ্ট রাশি। যদি ইকুয়াল দাও তখন হয়ে যাবে এক চলক বিশিষ্ট সমীকরণ। যখন এটার আলোচনা হবে, 2টা চলক আছে x এবং y, দ্বিচলক বিশিষ্ট রাশি। পাওয়ার যদি বাড়াও, সেম দ্বিচলক বিশিষ্ট রাশি, তবে এটার মাত্রা চেঞ্জ হয়ে গেছে। এখানে মাত্রা 2, এটার মাত্রা 1। যদি বলো x চলকের সাপেক্ষে মাত্রা কত, তখন মাত্রা হিসাবে হবে 2। যদি y চলকের সাপেক্ষে মাত্রা বলো, তাহলে হবে 1। এই অবস্থায় এটা দ্বিচলক বিশিষ্ট রাশি। একাধিক রাশি হতে পারে, একাধিক পদ নিয়ে রাশি হবে। যেমন এটা দ্বিচলক বিশিষ্ট রাশি, এই জায়গায় চলক 2টা। তবে যদি এখানে উল্লেখ করা হয় যে x চলকের সাপেক্ষে রাশিটার নামকরণ, তাহলে এক চলকের মাত্রা পাওয়ার 2, মাত্রা বা পাওয়ার 2, তাই এটা 2 মাত্রার রাশি। যদি চলক y কে ইন্ডিকেট করা হয়, তাহলে এটাকে বলতে হবে 4 মাত্রার রাশি। কেন? y এর সর্বোচ্চ পাওয়ার 4। আর এই যে সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটাকে বলা হয় ওই রাশির মুখ্য পদ। কি পদ? মুখ্য পদ, প্রধান পদ। তাহলে এই সমীকরণ বা এই রাশিটার মুখ্য পদ হচ্ছে এটা। এই মুখ্য পদের মুখ্য পদ, এই মুখ্য পদের মাত্রা 2। সর্বোচ্চ পাওয়ার যেটা, তাকে মুখ্য পদ বলা হচ্ছে। তাহলে তার মাত্রা কত দেখতেছি আমরা? 2 দেখতেছি। এর সহগ হচ্ছে 2, তাহলে মাত্রা 2, সহগ 2। ক্রম যদি বলা হয় 2 ক্রমের, তাহলে মাত্রা যেটা, সেটাকে আমরা কি বলতেছি? ক্রম বলতেছি। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে 2 এক চলক বিশিষ্ট রাশি, 2 চলক বিশিষ্ট রাশি, 3 চলক বিশিষ্ট রাশি হতে পারে না? অবশ্যই হতে পারে। দেখো এখানে খেয়াল করো, এইটা আবার 3 মাত্রার রাশি হয়ে গেছে। কেন? চলক এখানে, সরি, 3 চলক বিশিষ্ট রাশি হয়ে গেছে। কেন? এই রাশির মধ্যে 3টা চলক অবস্থান করতেছে, একটা নাম x, আরেকটা নাম y, আরেকটা নাম z। এই কারণে এটা কত? 3 মাত্রার রাশি। তবে এই রাশিতে যখন চলকের কথা উল্লেখ করে দেওয়া হবে এক চলকের সাপেক্ষে, তাহলে এই চলকের সাপেক্ষে তুমি তার মুখ্য পদ বের করতে পারো। এক চলকের মধ্যে সবচেয়ে কোথায় আছে? এই জায়গায় সবচেয়ে বড় পাওয়ার। তাই এই রাশিটা যদি x চলকের সাথে কাউন্ট করো, তাহলে এটাকে বলা হবে মুখ্য পদ। আর এই মুখ্য পদের সহগ 2 না, 2y, এটা হবে সহগ। তখন আর y কে চলক বলা যাবে না, তখন সে কি হয়ে গেছে? সহগ হয়ে গেছে। তাহলে মুখ্য পদ এটা, সহগ এটা। যদি বলতো z চলকের সাপেক্ষে এই রাশির মুখ্য পদ কত, তাহলে z চলকের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার কোথায় আছে? z এর উপর, এই জায়গায় আছে। তার মানে এই পদটা তখন মুখ্য পদ হয়ে যাবে, আর এই মুখ্য পদের সহগ হবে 1। বুঝতে পারছি? এবার আরেকটা জিনিস জেনে রাখো, x y z, আমি দেখো 3টা চলক কি ব্যবহার করছি। এটা একটা পদকে বোঝাচ্ছে, বা এই পদে 3 জন আছে, 3 জনে কি চলক, তাই এটা 3 চলকের রাশি।
তবে পদ বুঝাবে একটা। তার মানে কি শিখলাম? গুণাকার, এই যে দুজন গুণাকারে আছে, ভাগাকার এই যে ভাগ চিহ্ন, তাহলে গুণাকারের ভাগাকার যদি থাকে পদ একটাকেই বোঝাচ্ছে। পদ বাড়ে বা কমের বিষয় যেটা, সেটা হচ্ছে মূলত প্লাস এবং মাইনাসের দ্বারা। এই যেমন প্লাস প্লাস পদ 1 2 3টা 1 2 3টা 1 2 3 4, বিয়োগ চিহ্ন থাকতে পারে, তাও 1 2 3 4। তার মানে যোগ বিয়োগের মাধ্যমে কি পদ বাড়ে। গুণ ভাগে মূলত পদ কোনো পরিবর্তন হয় না, কমেও না বাড়েও না। বুঝতে পারছি কথাটা? তাহলে মুখ্য পদ মুখ্য সহগগুলো সব আমরা বুঝে গেছি আশা করি। এই জায়গায় এরপরে যেটা বিষয় হচ্ছে দুইটা খুব ইম্পর্টেন্ট বিষয়, একটা হচ্ছে চক্রক্রমিক। খুব ইম্পর্টেন্ট বিষয়, ভালো করে খেয়াল করো। আমি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz, আমি একটা রাশি লিখছি। 1 2 3 4টা পদ আছে, 3 চলক বিশিষ্ট রাশি। এটা কয় চলক বিশিষ্ট? এটার চক্রক্রমিকের ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এটাকে ফাংশনে কনভার্ট করব। f of x, y, z equal x cube plus y cube plus z cube minus 3xyz। দেখো একটা ফাংশন তৈরি হয়ে গেছে। এই ফাংশনের মধ্যে দেখো চক্রক্রমিকের ব্যাখ্যাটা কিভাবে আসে। আমি একটা বৃত্ত অঙ্কন করছি, দেখো বৃত্তাকার, এটাকে চক্র বলা যেতে পারে না? x y z। দেখো যদি x টা এখানে যায় তাহলে y যাবে এখানে, z টা তখন কোথায় যাবে? চক্রাকারে ঘুরতে থাকবে, কেমন? এখন এই জায়গায় খেয়াল করো, আমি যদি সিরিয়াল মেইনটেইন করি, y কে আগায় নিয়ে আসি, তাহলে y প্রথমে চলে আসবে, তারপর কি আসবে? সিরিয়ালে z আসবে, তারপরে শেষে কি থাকবে? ওই x টা ঘুরে কোথায় যাচ্ছে? শেষে যাচ্ছে। এই অবস্থায় প্রথমটা x এর জায়গায় বসছে, দ্বিতীয়টা y এর জায়গায় নির্দেশ করতেছে। সেম ভাবে তৃতীয় নাম্বার x টা z এর জায়গাকে নির্দেশ করতেছে। অর্থাৎ এটা এখন x এর মান, এটা এখন y এর মান, আর এটা z এর মান। তাহলে এই জায়গায় সেই বিষয়টা কি দাঁড়াচ্ছে? y স্কয়ার হয়ে যাবে, y কিউব হয়ে যাবে। এই যে y কিউব, y x এর জায়গায় বসে আছে, তাই x এর জায়গায় আমি কি বসেছি? y বসাইছি, কিউবটা কিউবের জায়গায়। এই z টা কার জায়গায় বসে আছে? y এর জায়গায়, তাহলে আমি y এর জায়গায় কি লিখবো? z লিখবো। z এর জায়গায় কাকে লেখা যাচ্ছে? x কে লেখা যাচ্ছে, তাহলে z এর জায়গায় আমি x কে লিখবো কিউব। সেম ভাবে এখানেও প্রথমটা x এর বদলে কি লিখবো আমি? y, y এর বদলে z, z এর বদলে x। তার মানে ফাংশনটা এখন y z x সিরিয়াল অনুসারে x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x চক্রক্রমিক আকারে বসছে। দেখো বসানোর পরে আমি দেখতে পাচ্ছি সিরিয়াল করলে আবার আগের লাইনটা চলে আসতেছে, আবার আগের ফাংশনটা হয়ে গেছে কিনা? আমি যদি আবার চেঞ্জ করি, z কে যদি আগে নিয়ে আসি প্রথমে, তাহলে z এর পরে সিরিয়াল আসবে x, x এর পরে সিরিয়াল আসবে y। চক্রক্রমিক হিসাব করে দেখো, x এর পদে যদি তুমি যাত্রা z দিয়ে শুরু করো, z এর পরে কি আসতেছে? x, x এর পরে কি আসতেছে? y। এই সিরিয়ালটা ঠিক আছে কিনা দেখো। সেম এখন z টা কার জায়গায় লেখা? x এর জায়গায় লেখা, তাহলে x, এই সে x, x এর জায়গায় আমি কাকে লিখতেছি আবার? z কে। y এর জায়গায় কাকে লেখা? x কে, তাহলে y এর জায়গায় কি লিখবো? y এর জায়গায় কি লিখবো? y এর জায়গায় x, তারপর z এর জায়গায় কাকে লিখবো আমি? y কে লিখবো। সেম ভাবে 3, x এর জায়গায় z লেখা, এই সে z, y এর জায়গায় কি লেখা? x, এই সে x, y, এখানে কি z এর জায়গায় কাকে লেখা? y কে লেখা, এই সে y। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz, আবার আগেরটা। তাহলে চক্রাক্রমিকে যে আমি পরিবর্তনটা করছি, করার পরও দেখতেছি ফাংশনটার কোনো পরিবর্তন হয়নি। যেহেতু ফাংশনের কোনো পরিবর্তন হয়নি, তাই এটাকে বলা হবে চক্রক্রমিক রাশি। সব থেকে ক্লিয়ার হয়েছে? চক্রাকার আসবে, এখানে কিন্তু দুইজনের অবস্থানের পরিবর্তন না, সবাই জায়গা চেঞ্জ করছে সিরিয়াল অনুসারে। একটা সিরিয়াল মানে সেটা ঘূর্ণায়মান সিরিয়াল, অর্থাৎ চক্রাকার সিরিয়াল। চক্রাকার সিরিয়াল করায়
দেখো ফাংশনটা যেহেতু পরিবর্তন হয় নাই, তাহলে আমরা এই ফাংশনটাকে চক্রক্রমিক ফাংশন বলতে পারি। তাহলে চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক ফাংশন কি ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝা গেছে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাত্রা। তার উপরে আমি এইটার সাপেক্ষে আমি কিছু প্রশ্ন দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অনুরূপ কতগুলো প্রশ্ন দিয়ে দিই, কাজে লাগবে। এরকম আরো অনেকগুলো প্রশ্ন নিতে পারো অনুরূপ। x by y, y by z, z by x, half into x plus y plus z, x minus y whole square plus y minus z whole square plus z minus x whole square, x plus y plus z, x square plus y square plus z square minus xy minus yz minus zx, x plus y plus z, xy plus yz plus zx, এগুলো সব চক্রক্রমিক, সবগুলো চক্রক্রমিক হবে। আরো চাইলে লিখতে পারবা x y square plus z square, y z square plus x square plus z x square plus y square, এগুলো সব চক্রক্রমিক। তার মানে আমি যে থিমটা বুঝাইছি, এই থিমটা তুমি এখানে অ্যাপ্লাই করো, সবগুলোকে তুমি চক্রক্রমিক হিসাবে পাবা। আর পরীক্ষায় ঘুরে ফিরে এগুলোর মধ্যে থেকেই আসে। তাহলে চক্রক্রমিক ক্লিয়ার। এবার আমরা যেটা বুঝতে চাইবো সেটা যে প্রতিসম। প্রতিসমটা বোঝা সহজ আছে, একেবারে সহজ। আমি প্রতিসমটার জন্য এই প্রশ্নটাকে এদিকে নিয়ে আসতেছি বোঝার জন্য। আচ্ছা, এদিকে দেখি f of x, y, z, যেটা আগে চক্রক্রমিক লিখছি সেটাই লিখতেছি, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এই রাশিটাকে যখন ফাংশনে আনছি f of x, y, z এ, তখন আমরা তিনটা চলককে দেখতে পাচ্ছি পাশাপাশি। দেখো x, y, z। এর আগেরটাতে সিরিয়াল ছিল, একজনের কে সরাইলে সিরিয়ালে বাকি দুইজন চলে আসতো। এইখানে সেটা হবে না। এখানে প্রতিসময়ের ক্ষেত্রে যে কোনো দুইজনকে চেঞ্জ করব, আরেকজন তার জায়গায় ঠিক থাকবে। যদি আমি x এবং y এর জায়গায় পরিবর্তন করি, অর্থাৎ y x এর জায়গায় আসবে, x y এর জায়গায় যাবে, z এর কোনো পরিবর্তন হয় না। দেখো চক্রাকারে হয়নি, এটা বুঝা গেছে? এইটা নেওয়ার পরে আমার রাশিটার কি রকম আকার ধারণ করে আমি সেটা দেখব। দেখো আমি y টা কার জায়গায় নিছি? x এর জায়গায়। তাহলে x এর বদলে কি লিখবো আমি? y কিউব। y এর জায়গায় কি লিখছি আমি? x। তাহলে এই যে y জায়গায় আমি x লিখবো, কিউব এর জায়গায় কিউব আছে। z কে কোনো পরিবর্তন করা নাই, z এর জায়গায় আছে। দেখো 3x এর জায়গায় y লিখছি, x এর জায়গায় y লিখছি। দেখো y আর y এর জায়গায় কাকে লেখা? x কে লেখা, z এর জায়গায় আছে। আলটিমেট দেখো দুইজনের অবস্থান পরিবর্তন হয়েছে, দুইজনের অবস্থান পরিবর্তন হয়েছে, কিন্তু ফাংশনটার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ফাংশনটা আগের জায়গায় চলে আসছে। যদি ফাংশনের কোনো পরিবর্তন না হয়, তাহলে এই রাশিটাকে বা এই ফাংশনটাকে প্রতিসম রাশি বা প্রতিসম ফাংশন বলা হবে। আমি কি বুঝাতে পারছি ফাংশন কি, প্রতিসমটা কি ক্লিয়ার? তুমি চাইলে y, x এবং z কেও পরিবর্তন করতে পারো, y ঠিক থাকবে। অর্থাৎ একজনের কোনো পরিবর্তন হবে না, জায়গার কোনো লস হবে না, অন্য দুইজন তার জায়গা চেঞ্জ করতে পারবে। করার পরও যদি ফাংশনটা একই থাকে, তাহলে সেটাকে প্রতিসম ফাংশন বলা হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝা গেছে একটু। এইখানে সবগুলো এই যে চারটা দেখতে পাচ্ছ, এই চারটাও প্রতিসম রাশি হবে, সেম ঘটনা ঘটবে। শুধুমাত্র একটা জায়গায় প্রতিসম হবে না, সেটা হচ্ছে x by y plus y by z plus z by x। এটা প্রতিসম রাশি নয়। কেন? তুমি যখন x এবং y কে পরিবর্তন করবে, ফাংশনটা আগের জায়গায় আসবে না। তার মানে ফাংশনটা আগের জায়গায় আনতে হলে কি লাগবে? প্রতিসম করতে হলে আগের জায়গায় আসতে হবে। যেহেতু আসবে না, তাই এটা প্রতিসম হবে না। তোমরা ট্রাই করবে। এবার আসো উৎপাদকের বিষয়। আমি একটা ফাংশন নিচ্ছি নিজের মতো করে, f of x equal x square minus 5x plus 6। এই ফাংশনটা উৎপাদকগুলো বের করব। তার আগে প্রশ্নটাকে আমি ক্রিয়েট করি। এতকে x
-4 দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। আমরা এই জায়গাটা বুঝবো, কারণ মূল থিম হচ্ছে এটা। দেখো দেওয়া আছে ফাংশনটা f of x equal x square minus 5x plus 6, এইটাকে x minus 4 দ্বারা ভাগ মানে বোঝাচ্ছে চলকের মানটা, এইখান থেকে চলকের মান কত বের হচ্ছে, x minus 4 কে আমরা 0 ধরবো, তাহলে x এর মান কত আসছে 4। এই মানটা আমি এখানে বসাবো, যে রেজাল্টটা দিবে ওটাকে ভাগশেষ বলা হয়, আর এটা ভাগশেষ উপপাদ্য দ্বারা স্বীকৃত। আমরা লিখতে পারি এখানে x minus 4 দ্বারা ভাগ করলে f of x কে ভাগ করলে ভাগশেষ উপপাদ্যানুসারে ভাগশেষ হবে f of, এই দেখো এই যে x এর মান পাইছিলাম 4, জাস্ট ফাংশনের মধ্যে 4 লিখে দিই, এইটা হচ্ছে ভাগশেষ। এখন রেজাল্টটা বের করব কিভাবে, জাস্ট 4টা বসা দিলে রেজাল্টটা বের হয়ে যাবে। সুতরাং f of 4, তাহলে চলক যেখানে x ছিল সেই জায়গায় আমি কি লিখব, এখন 4 লিখব। এই যে x এর জায়গায় 4 লিখতেছি, দেখো 4 স্কয়ার মাইনাস 5 ইনটু 4 প্লাস 6, ক্যালকুলেশনে 16 4 5 20 প্লাস 6, 22 থেকে 20 গেলে কত আসছে 2, তার মানে এটা ভাগশেষ থেকে যাবে। অর্থাৎ ছোটবেলায় যেরকম আমরা ভাগ করছিলাম, একটু চিন্তা করলে বুঝবে, x minus 4 দ্বারা ভাগ করতেছি কাকে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 কে, তাহলে এখানে একটা রেজাল্ট পাবো, এইখানে এসে 2 পাবো, এটা হচ্ছে ভাগশেষ। এই 2টা এই সেই 2টা বুঝা গেছে। তাহলে ভাগশেষ বললে বুঝতে হবে রেজাল্টের এই জায়গায় একটা শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা এখানে আসবে, সেটা হচ্ছে ভাগশেষ। যদি এই জায়গায় শূন্য আসে, তাহলে বুঝতে হবে এটার কোনো ভাগশেষ নাই। এটা যেটা দিয়ে ভাগ করতে বসে ওটা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, আর সেটাকে আমরা উৎপাদক বলি। এই কারণে এই প্রশ্নের জন্য আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, যাতে দুইটা প্রশ্নের মধ্যে পার্থক্য সহজে বোঝা যায়। দেখাও যে f of x এর একটি উৎপাদক x minus 2। দেখো একই প্রশ্ন, একটা বলছিলাম ভাগশেষ, আরেকটা কিন্তু বলছে দেখাও যে এত এর একটি উৎপাদক। এই যে দুই রকম প্রশ্ন, এই দুইটা একই প্রশ্ন দিয়ে যখন করবো তখন আমাদের কাছে মূল সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই প্রশ্নটা সলভে যাচ্ছি, আর এই আইটেমটা বেশি আসছে, একটু ভালো করে খেয়াল করতে হবে। আমি কি করব, যেটাকে উৎপাদক বলছে সেটাকে আমি 0 ধরবো। 0 ধরলে x এর মান দাঁড়াচ্ছে কত 2, আমরা 2 বসাই দেব কি হয়। সুতরাং f of 2 ইকুয়াল এই 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস 6, দেখো 4 মাইনাস 10 প্লাস 6, তাহলে 10 থেকে 10 বের 0 ফিজিক্যাল দেখো তো হয়েছে না। তার মানে যাকে উৎপাদক বলতেছে সেই মান থেকে, সেখান থেকে চলকের মানটা ফাংশনে বসালে যদি 0 দিয়ে দেয় তাহলে সেটা উৎপাদক হবে। এই কারণে তুমি লিখতে পারবে যেহেতু f of 2 ইকুয়াল 0 হয়, সেহেতু x minus 2 f of x এর একটি সাধারণ উৎপাদক। মনে রাখবে যেটা উৎপাদক হবে সেইটা বসালে 0 হয়, আর দুনিয়ার অন্য কোনো মান বসালে 0 হবে না। তার মানে যাদেরকে উৎপাদক হিসেবে ঘোষণা দেয় তারা অবশ্যই কি দিবে, রেজাল্টে 0 প্রদান করবে। তার মানে উৎপাদক কি দেয়, ফাংশন থেকে 0 দেয়, আর অন্য উৎপাদক ছাড়া অন্য যে কোনো মান তুমি বসাও সে 0 দিবে না। ছোটবেলায় এটাকে তুমি ক্যালকুলেশন করছিলে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে। দেখো
x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে তুমি যখন উৎপাদক বিশ্লেষণ করছিলে লিখছিলা 3 দুগুণে 6 3x মাইনাস 2x প্লাস 6 x কমন নিলে x মাইনাস 3 2 কমন নিলে x মাইনাস 3 তাহলে এইটা তোমরা ক্যালকুলেশন করছিলে হয়তো তোমার ছোটবেলায় মনে আছে তার মানে এইটার প্যাডের ভিতর থেকে এই দুইজনকে বের করছিলাম এই দুইজনে হচ্ছে এটার উৎপাদক অর্থাৎ আমি দেখো এই দুইজনের একজনকে এখানে লিখছি তার মানে আরটাও লিখতে পারতাম x মাইনাস 3 উৎপাদক ঠিক সেম রেজাল্ট যদি x মাইনাস 3 বসাও এখানে 3 বসা দিবে 0 দিচ্ছে তোমাকে তার মানে এই দুইজনে ফাংশনের মধ্যে মান হিসেবে বসলে 0 প্রদান করবে তাই এই দুইজন হচ্ছে উৎপাদক আর দুনিয়ার সব মান বসাও সে 0 প্রদান করতে পারবে না আমি কি বুঝাইতে পারছি কথাটা ক্লিয়ার হইছে উৎপাদক কি জিনিস ভাগশেষ কি জিনিস ক্লিয়ার তাহলে আমরা যে প্রশ্নটার মূল বিষয় ছিল বেসিক অংশ আমি বেসিক অংশগুলো আলোচনা করার চেষ্টা করছি এখানে দুটো মুখ্য বিষয় ছিল একটা চক্রক্রমিক আর হচ্ছে প্রতিসম সেই দুটো আলোচনা করছি আর বাকি যে বিষয়গুলো আছে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো আমরা যখন সৃজনশীল করব তখন সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করব আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে সুস্থ থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ